জীবনের সব গল্প ঠিক সময়ে ঘড়ি ধরে হোক বা না হোক, আমাদের গল্প কিন্তু ঘড়ি মিলিয়েই শুরু হয়, ঠিক রাত ৯টায়। এটা শুধু গল্পেরই সময়। শুনছেন ৯টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমি যাবো না, যাবো না, আমি ছাড়ো না, আমি যাবো না, যাবো না, আমি কিছুতেই যাবো না। ও গো, কে কোথায় আছো? আমাকে ধরে নিয়ে গেল গো, আমি যাবো না। চুপ, একদম চুপ। আমি যাবো না। আর একটা কথা বললে না, থাপড়ে মুখ লাল করে দেবো। যাবে না, পাক্কা 5 বস্তা চাল গেছে আমার, করে 300 টাকা। বাকিগুলোর কথা তো আর ধরলাম না, সেগুলো তো তোর বাপ দিব্যি গুনে নিল রে। চল, এখন শালির রোয়াব দেখো না। চল চল, ওঠ গাড়িতে, ওঠ বলছি গাড়িতে। আমি যাবো না, যাবো না। ও বাবা, আমাকে নিয়ে যাও বাবা। না, ও বাবা, দেখলি তোর বাপটা দৌড় বন্ধ করে দিল রে। এই আকালের বাজারে কটা দিন নিজে খাবে নাকি তোর জন্য রাজপুত্র খুঁজবে? শোন, ভালো ভালো বলছি, গাড়িতে ওঠ, উঠে পর, খেতেও পাবি, পড়তেও পাবি। নইলে এখানে থাকলে মেলা বকছো কেন কালাচাঁদ? মেয়েটাকে পিচমোড়া করে বেঁধে ফেললেই তো হয়। এই খবরদার না, গায়ে দাগ পড়ে যাবে। নধর সাপুইয়ের দল এমন খুঁতো মেয়েদের ধারও মারাবে না, বলে রাখলাম। আকালের মাল তার আবার খুঁতো আর নিখুঁত। তবু বুঝলি, একটা ঠিকঠাক নমুনা তো দেখাতে হবে। চল গাড়িতে তোল, আকালের মেয়েটাকে গাড়িতে তোল। হাত লাগা। একদম চুপ। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নমুনা অবলম্বনে শুনছেন আজকের গল্প আকালের মেয়ে, প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেনমেন্ট। এবার থেকে প্রতি সপ্তাহে গল্পের শেষে থাকবে একটি করে প্রশ্ন। প্রথম 10 জন ঠিক উত্তরদাতার নাম ঘোষণা করা হবে এবং তাদের জন্য থাকছে পুরস্কারও। বিশদে জানতে শেষ অবধি শুনতে হবে। শুরু হচ্ছে আকালের মেয়ে। সময়টা 1940 সালের এপ্রিল মাস। পুরো একটা বছর হতে চলল কোথাও কোনো বৃষ্টি নেই। হুগলি জেলার এই ফুলবাড়ি গ্রামটার মাঠ ঘাট শুকিয়ে একেবারে খাঁ খাঁ করছে। খালবিলে যাও বা একটু আধটু জল ছিল, সেসবও ক্রমে বাষ্প হয়ে যেতে বসেছে। আশপাশের নবাবগঞ্জ, জিয়াখালী, হাকিমের মাঠ, ধনাই গ্রামগুলোতেও সেই একই ছবি। এই অঞ্চলটার কাছে খরা ব্যাপারটা নতুন কিছু নয়, কিন্তু এমন অনাবৃষ্টি আর শুখা মরশুম গোটা তল্লাটে এই প্রথম। জোরদারদের মাঠে যেটুকু ধান উঠেছিল সেসব তো কবেই গোলায় চলে গেছে, আর তারপরে মাঠ জুড়ে শুধুই খড় উড়ছে। আর ভাগচাষীদের ভাগের ধান সেসব এখন কালোবাজারিদের তাঁবে। মুনাফা লোটার এই তো সুযোগ। ক্ষেতের পর ক্ষেত চেঁচে একেবারে শেষ কণাটুকুও জলের দরে কিনে নিয়ে গেছে তারা। ছোটখাটো বাজারগুলোতে ক্ষেতের ফসল কেনার মতো কোনো খদ্দেরই আজ নেই। গ্রামের মোড়লদের তুষ্ট করে ফোড়েদের দল এখন গোটা গ্রাম জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে। এই ফুলবাড়ি গ্রামেই কেশব চক্রবর্তীর 7 পুরুষের বাস। এখন ফুলবাড়ি নামটা বলতেও তার হাসি পায়। মনে হয় এই নামের চেয়ে বড় প্রহসন
আর কিছু হয় না। গ্রামটাতে হরেক রকমের ফুলের মেলা ছিল এক সময়, সেই থেকেই নাকি ফুলবাড়ি নামটা হয়েছে। আর আজ সেই হরেক ফুলের বদলে আধা উলঙ্গ লোকজনগুলো এই নামটাকে যেন সকাল সন্ধে বিদ্রূপ করছে বলেই মনে হয় কেশবের। কেশব কিন্তু একটু লেখাপড়া জানে, একেবারে হাঘরে নয়। তার উপর পৈতেওয়ালা ব্রাহ্মণ সে। ভিক্ষে এবং ছেঁচড়ামি দুটোর কোনোটার সঙ্গেই এতদিনেও ঠিক মেলামেশা করতে পারেনি। এই বাড়িটার সেই কর্তা, বাড়ির বাকি পেটগুলো চালানোর দায়টাও তার। অন্তত শৈলর গতরটা যাতে একটু মোটাসোটা হয় সেটা তো তাকে দেখতেই হবে, নইলে অভাবের গাঁ গেরামে দর উঠবে কোত্থেকে। এসব ভাবতে ভাবতেই কেশব বোধহয় একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল। বাড়ির ভাঙা দাওয়াটায় তার বউ যে কখন এসে দাঁড়িয়েছে কেশব খেয়ালই করেনি। সম্বিত ফিরল শৈলর মায়ের গলাতেই। বলি, আজ সারাদিন কি বিড়বিড় করেই কাটবে, নাকি পেটের দানা পানির জোগাড়ও কিছু একটা হবে? 3 দিন তো এভাবেই বসে আছো। বসে থাকবো না তো কোথায় আর যাবো বলো? কারো ঘরেই তো দানা পানি কিছু নেই, পুকুরে এক ফোঁটা জলও নেই, হাঁস মুরগিগুলোই খেতে পারছে না তো। আরে রাখো তোমার হাঁস মুরগি, ওরা মরে মরুক। ভারী একেবারে দয়া দেখাতে এসেছেন। বারন্ত মেয়েটা যদি এমন ধারা শুকিয়ে যেতে থাকে তাহলে ঘরে আর একটা টাকাও কখনো আসবে কি? জমি জিরে হাতে দুটো সোনা সে তো কবেই ঘুচেছে। বিধুটাও এখন ওই শৈলই ভরসা। ওই তো ধনাইয়ের ঘোষকিন্নিদের বাড়িতে নাকি কাল একেবারে বস্তা বস্তা চাল ডাল তেল নুন সব ঢুকেছে। সে কি? কে বললে? কে আবার? মোক্ষদা। তোমার মতো তার চোখ উল্টে থাকে না সে। ওদের পারুল যে আর ঘরে নেই সেটা 10 গাঁয়ে সবাই জানে। গিন্নি, শৈল আমাদের মেয়ে। আমি তো পেটে ধরেছি গো, তুমি আমাকে শেখাচ্ছ? এ বাড়ির বাকি যে 10টা পেট আছে গো, সেগুলোকে খুন করো তবে। শোনো, শৈল নিজে ভালো থাকবে গো, আর বাকি হাঁগুলোতেও তো কয়েকটা কেরাস ভাত যাবে গো, ভাত যাবে। নারায়ণ, গিরিধারী, আমি কি করব তুমি বলে দাও ঠাকুর, বলে দাও। কে রে? কে? শৈল, কি হলো মা? শৈল, কি হয়েছে মা? হ্যাঁ, কি হয়েছে মা? এই দেখো কি হলো রে তোর? শৈলর মা যা বলে গেল তা কি আর কেশব জানে না? বিধু মারা যাবার পরে এই শৈলই তাদের ডাগর মেয়ে। কোনো এক অজানা জ্বরে মারা গিয়েছিল বিধু। কুইনাইন আনতে সদয় ডাক্তারের বাড়িতে ছুটেছিল কেশব। করকরে 20টা টাকা ফিজ নিয়ে যে ওষুধটা দিয়েছিল সদয় ডাক্তার, জলে গুলে দেওয়ার সময় সেটা কেমন ময়দা গোলার মতো হয়ে গিয়েছিল। সদয় ডাক্তার অবশ্য বলেছিল যে ওটা খুব উন্নত ধরনের কুইনাইন ছিল। ওষুধের সঙ্গে ঠিকমতো পথ্য পায়নি বলেই বিধু মরে গেল। বিধুর চোখ মুখ আর গায়ের রং শৈলর থেকে যে বেশ কয়েক পোঁচ উন্নত ছিল সে বিষয়ে সন্দেহ নেই। বিয়ের বাজারে তার দাম ঠিক হওয়ার আগেই মরে গেল মেয়েটা। এই পোড়ার মুখ দুর্ভিক্ষটা তখনও অবশ্য সেভাবে আসেনি। আর তারপর কেশবের তাগড়া ছেলেটা যেদিন মরল
তাদের সংসারে সেদিন থেকেই দুর্ভিক্ষের শুরু। 43 টাকা মাইনের স্কুল মাস্টার ছিল সেই ছেলে। বাপের ঘাড়ে নিজের বউ বাচ্চাদের ফেলে মোটে 3 দিনের জ্বরে সেও একদিন মরে যায়। অভাবের ঘরে বেশি দিন শোক মানায় না। বিধু আর তার দাদা চলে যাবার পরেই সে ঘরের চোখ এবার পড়ল শৈলর ওপরে। বিধু থাকলে অবশ্য শৈল আরো কিছুদিন রেহাই পেত, নইলে তার মুখের ছিঁড়ি ছাঁদ আর গরম টরণগুলো কি বা এমন আহামরি। শৈলকে বিয়ে দিতে তো কম চেষ্টা করেনি কেশব। নগদ, গয়না, জামা কাপড়, বাসনকোসন সাধ্যমতো সব কিছু দিতে চেয়েছিল সে। কিন্তু কেশবের সাধ আর সাধ্যের মধ্যেও অনেকখানি যে তফাত, আর সেই তফাতটা জানতে আর কারো বাকিও নেই। থাকার মধ্যে ওই তো 2টো টিনের চালা, একটা ছোট মতো ডোবা, 2-4টে কলা গাছ আর ছোট্ট এক ফালি জমি। ঘরের ভেতরে বেশ কটা ছেলেপুলে। শাড়ির ফুটোফাটায় তাপ্পি দেওয়ার মতো কোনো কাপড়ও কেশবের গিন্নি শৈল আজ আর খুঁজে পায় না। একটা মাত্র ভালো শাড়ি রয়েছে। শৈলর হাড়গিলে চেহারাটার ওপরে যদি কখনো ঢাকাঢুকি দিতে হয়, সেই জন্যই সেটা সরিয়ে রাখা আছে। কার যে চোখ পড়বে বলা তো যায় না, তাই একটু ব্যবস্থা করে রাখা আর কি। সেদিন বিকেলেই ফুলবাড়ি গ্রামে এলো কালাচাঁদ। কেশব চক্রবর্তীর দাওয়ায় এসে অতি পরিচিতের মতো হাঁক দিল সে। চক্রবর্তী মশাই, ঘরে আছেন নাকি? কে কে? এই বস্তা কটা একটু নিতে হবে যে। ও ও কালাচাঁদ, তা একেবারে হঠাৎ যে। হ্যাঁ, একরকম তাই বলতে পারেন। কি হয়েছে? আসবো ভাবি, কিন্তু আসার আর সময় হয় না। শহরে এখন মেলা কাজ, আমি না থাকলে আবার ও কাজ হয় না। আরে অমন হা করে দেখছিস কি রে? নামা জিনিসগুলো নামা, রাখ ওইখানে রাখ, ওইখানে রাখ ওখানে রাখ। এসব কি কালাচাঁদ? হ্যাঁ, কার এসব? কি যে বলেন চক্রবর্তী মশাই, আপনারা হলেন সৎ ব্রাহ্মণ, এইসব একটু একটু দান দেন। এতদিন পর আসছি তো অমনি খালি হাতে আসবো? ও বিশেষ কিছু না, একটু আনাজপাতি আছে, আর ওই যে ছোট বস্তাটা ওতে একটু ডাল আছে, আর এই যে এটা খানিকটা চাল আছে। ও হ্যাঁ, এটা একটু ঘরে রেখে আসুন চক্রবর্তী মশাই। এটা কি? এটা একটা টাটকা মাছ, কলাপাতা দিয়ে কিন্তু ভালো করে মুড়ে দিয়েছি। মাছ? বড্ড সস্তায় পেয়ে গেলাম, তাই আর কি। কেন? যান, জিনিসগুলো একটু ভিতরে তুলে নিন। যা দিনকাল পড়লো, চাল ডাল অব্দি লুট হয়ে যাচ্ছে চোখের সামনে। এমন কাণ্ড দেখেছেন কখনো? কিন্তু বুঝলাম, কিন্তু এসব কেন কালাচাঁদ? এই আকালের বাজারে এত কিছু বলবেন না চক্রবর্তী মশাই। আর এমন কি, আপনার বাড়িতে পুষ্যে কি কিছু কম নাকি? সবাই মিলে একটু পেট ভরে খেলে এ আর এমন কি বলুন তো। মানে তাই বলছিলাম কি, শৈলকে দেখছি না, ঘরে নেই নাকি? শৈল কোথায় আর যাবে বাবা? বাইরে বেরোনোর মতো কিছু আছে কি ওর? হয়তো ভেতরেই কোথাও। ওই তো শৈল মা, একবারটি বাইরে আয় তো মা, একবার বাইরে আয়। ঘরের দরজার কাছে কার একটা ছায়া নড়াচড়া করতে দেখে শৈল বলে ডেকে উঠল কেশব চক্রবর্তী। সে ভুল কিছু করেনি, ওটা শৈলরই ছায়া ছিল। সবজি, ডাল, মাছের কথা শুনে শৈল আর ভেতরে থাকতে পারেনি। পেট পুড়ে খাওয়া এই আকালের দিনেও যেন রোমাঞ্চ জাগল তার শরীরে। তার শীর্ণ বুকে যে কাঁপনটা সে টের পেল, কৈশোরের শেষ দিকে এসে দাঁড়ানো হাট্টিসার মেয়েটা সে কাঁপন এর আগে কখনো বোঝেইনি। এই গ্রামের বাকিদের মতো তারও কোনো বোধ আর বুদ্ধি কিছুই কাজ করে না আজকাল। খিদে বলে যে একটা কিছু আছে, খিদে পেলে পেটের ভেতরটা যে মোচড় দিয়ে ওঠে, এ কথাগুলো শৈল কবেই ভুলে গেছে। তার কাছে পেটের মোচড় মানেই তার
বাবার কলিকের ব্যথার কথা মনে পড়ে। রাতের পর রাত না ঘুমিয়ে পেটে গামছা বেঁধে মানুষটা ছটফট করে। শৈল দেখে, শুধু চেয়ে, কিছু করতে পারে না। আগে আগে আগুনটা একটু জেলে সেঁক দিয়ে দিত সে, কিন্তু ইদানিং আর তাও হয় না। তেল কোথায় পাবে যে প্রদীপ জেলে রাখবে? যতটুকু তেল চেয়ে চিনতে আনা যায় সেটুকু দিয়ে সন্ধেবেলা একবার কুপিটা জ্বালিয়েই নিভিয়ে দেওয়া হয়। ব্রাহ্মণের বাড়ি, সব ভুলে গেলেও সন্ধে দেওয়ার অভ্যেসটা তো আর ভুলতে পারে না শৈলর মা। ঘরে নারায়ণশিলা আছেন যে, তেলটুকু যতদিন থাকে ততদিনই কুপিটা জ্বলবে। তাই বাবার কলিকের ব্যথার সেঁকটা এখন আর হয় না। চোখ চেয়ে বাবাকে ছটফট করতে দেখেও মরার মতো নিঃশব্দে পড়ে থাকে শৈল রাতের পর রাত। বাবার কথা ভাবতে ভাবতেই কখন যেন আনমনে বাবার পাশেই এসে দাঁড়িয়েছে শৈল। কালাচাঁদকে সে চেনে, কিন্তু চেনা বা অচেনার কোনো ছাপ আর তার চোখে মুখে পড়ে না। আপাদমস্তক ভালো করে শৈলকে দেখে কালাচাঁদ বলে ওঠে, আহা বাবা গো, শৈলর একই চেহারা হয়েছে চক্রবর্তী মশাই। গলার হাড়গুলো এমন ঠেলে উঠেছে, চোখ দুটো তো কোটরে ঢুকে গেছে দেখছি। কি আর বলবো বাবা। এ বাবা, শরীরটা তো একদম পাকানো দড়ির মতো লাগছে। একটা শক্ত কোন অসুখ বিসুখে পড়লে ও কি আর বাঁচবে নাকি? কালাচাঁদ, আপনার বিধুটাও তো এই করে না। আর এখন শৈল, বাড়ন্ত বয়সের ছেলে মেয়েদের একটু খাওয়া দাওয়া দরকার। আপনারা কি ওর দিকে একবারও তাকান না নাকি? আরে কি হবে তাকিয়ে বাবা, কি হবে তাকিয়ে? মরক লেগেছে কালাচাঁদ, মরক। ঘরে ঘরে লোকে না খেতে পেয়ে মরছে, আর তুমি বলছো বাড়ন্ত। আর রাখুন না মশাই অন্যের কথা, নিজের ঘরটা দেখুন আগে। বিধু চলে গেছে, শৈলকে বাঁচাতে হবে না? কে বাঁচাবে ওকে? কে বাঁচাবে বাবা, কে বাঁচাবে? এমা কেন, আমি তো আছি। তুমি আমাকে একটা খবর দিতে পারলেন না চক্রবর্তী মশাই? তুমি আমি কি এই গায়ের ছেলে না? হ্যাঁ, এখন সেভাবে আশা টাশা হয় না, তা বলে আমাকে এতটা পর ভেবে নিলেন? এদিকে আমাকে দেখুন, আপনাদের কথা ভেবে ভেবে মরছি। বলি যে যাই একবার চক্রবর্তী মশাইকে দেখে আসি, কি করছেন, কি খাচ্ছেন, নিজে চোখে একবার দেখলে শান্তি হয় আর কি। আর আপনি কি না? নারায়ণ তোমার মঙ্গল করুন কালাচাঁদ, তোমার মঙ্গল করুন। সে না হয় করলেন, কিন্তু এখন শৈলর মঙ্গলটাও তো দেখতে হবে। হ্যাঁ বাবা, শুনুন, হ্যাঁ আমি ওর চিকিৎসা করাবো চক্রবর্তী মশাই, আপনি কিন্তু না বলতে পারবেন না। কিন্তু কিন্তু চিকিৎসা করাবে, ও হচ্ছে অনেক খরচ বাবা, অনেক খরচ। আপনার আশীর্বাদে ওইটুকুনি সামর্থ্য আমার আছে। চেনা মানুষের বিপদের দিনে তার পাশে দাঁড়াবো না তো তাহলে আর মানুষ কিসের? কিন্তু বাবা, এই গ্রামে তো চিকিৎসার তেমন কি যে বলেন চক্রবর্তী মশাই, এই আপনার মাথাটা না পুরো গেছে। এই গ্রামের কথা কে বলেছে? তাহলে শৈলকে আমি দূরে শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। শহরে? সেখানে কত ভালো ভালো ডাক্তার আছে, ওষুধ আছে। দেখবেন আপনার শৈল ও একেবারে সুস্থ হয়ে যাবে। এই গ্রাম থেকে ওকে যদি না বের করা হয়, কিচ্ছু হবে না, কিচ্ছু না চক্রবর্তী মশাই। তাই তো ঠিক আছে বাবা, একটু ভেবে নিয়ে আমি তোমাকে বলবো, কেমন? হ্যাঁ ভাবুন না, তবে একটু তাড়াতাড়ি ভাববেন চক্রবর্তী মশাই। ঠিক আছে। আমার হাতে না খুব একটা সময় নেই, আমাকে আবার ফিরতে হবে কি না, অনেক কাজ পড়ে, বুঝলেন তো। ও হ্যাঁ, এই কথায় কথায় ভুলেই গেছি, দেখলেন এই যে এই শাড়িটা। ও শাড়ি আবার? এটা শৈলর জন্য এনেছিলাম। তা আজ তবে আসি চক্রবর্তী মশাই। ঠিক আছে, ঠিক আছে, এসো বাবা। তাহলে পরশুদিন একবার আসবো তবে,
কি বলেন? বেশি সময় নেবেন না যেন, আচ্ছা ওর মধ্যে ভেবে রাখবেন কিন্তু। ঠিক আছে বাবা। এসো এসো। কেশব চক্রবর্তীর বাড়ি থেকে বেরিয়ে গেল কালাচাঁদ। শৈলকে দেখতেই সে এসেছিল, তার দেখা হয়ে গেছে। মোটের উপর মন্দ নয়, হ্যাঁ হাড্ডিসার ঠিকই, তবে সেসব নিয়ে কালাচাঁদ ভাবে না। কদিন একটু ভালো খাওয়া দাওয়া করালেই ঠিক চেহারা ফিরে আসবে শৈলর। তার উপরে শহরের জল হাওয়া গায়ে পড়লে এমনিতেই চিকনাই দেখা দেবে। মনে মনে ভাবতে থাকে কালাচাঁদ। প্রথম কদিন তার রূপ যৌবনকে ঘষে মেজে ফুটিয়ে তুলতে হবে, তারপর থেকে এই কাজটা সে নিজেই করতে পারবে। পথ চলতি মানুষজন ঠিক কেমন রং ঢং পছন্দ করে সে ব্যাপারটা সে নিজেই বুঝে যাবে। মেয়ে তো আর কম দেখল না কালাচাঁদ। একটা বাড়ি ভাড়া নিয়েছিল সে, এখন সেটাতে আর কুলোয় না। গ্রামে যা দুর্ভিক্ষ লেগেছে, আর এত পেট, মেয়ের সংখ্যা তার বাড়িতেও বাড়তে থাকে। শহরেই এখন তার 2টো ভাড়া বাড়ি, এক একটা বাড়িতে 8টা-9টা করে মেয়ে থাকে। গ্রামের দিকেও আরও একটা বাড়িতে কারবার চলে তার, তবে সে বাড়িটা এখান থেকে অনেক দূরে। ফুলবাড়ি গ্রামেরই ছেলে কালাচাঁদ। গায়ের রংটা মাজা, মুখ চোখ বেশ ঢলঢলে। তার মুখে এমন একটা ভাব আছে যে সেই মুখটা দেখলে লোকে আপনিই গলে যায়। মানুষকে বিশ্বাস করানোর একটা অদ্ভুত ক্ষমতা আছে তার। আর এত কিছু ক্ষমতা নিয়ে কেউ কি আর কেরানির চাকরি করে? ভাগ্য অন্বেষণে নেমে তাই কালাচাঁদ কখনোই সোজা পথে হাঁটেনি। এই দুর্ভিক্ষটা কালাচাঁদের কাজটাকে অনেকখানি সহজ করে দিয়েছে। গ্রামের দিকে ছাগল, গরু, ভেড়ার যেমন কোনো হিসেব থাকে না, দুর্ভিক্ষের আকালে মানুষেরও কোনো হিসেব মেলে না। কে যে কোথায় চলে গেল, মরে গেল কিংবা পচে গেল, সেসব দেখার মতো আর কেই বা আছে? সকলেই তো নিজের পেট বাঁচাতে ব্যস্ত। কালাচাঁদ জানে যে এই সময় মাংসের দাম খুব সস্তা হয়ে যায়। খোড়ো শুকনো গ্রামের মেয়ে মানুষকে শহরে এনে তুলতে গেলে খুব একটা কাঠখড় পোড়াতে হয় না, কিছুটা চাল ডালের সওদা করলেই হয়ে যায়। তা ঠাকুরের আশীর্বাদে সেসব কালাচাঁদের প্রচুর আছে। আবার চালকল, তেলকলের মালিকরাও কালাচাঁদকে বস্তা বস্তা রসদ যোগায়। তার চোখ দুটো এতটাই অনাসক্ত, আপন পর ভেদহীন আর নিস্পৃহ হয়ে থাকে যে একবার কালাচাঁদের দিকে যে তাকিয়েছে সেই মজেছে। তার উপর অন্য দালালদের আনা মেয়ে আর কালাচাঁদের আনা মেয়েতে তফাৎ আছে বই কি। গ্রামের একেবারে টাটকা কুমারী মেয়ে নিয়ে আসে কালাচাঁদ, তাই তার ব্যবসাও বেশ রমরম করে চলে। কালাচাঁদ অবশ্য নিজেকে দালাল বলে না, সে ব্যবসায়ী। কাউকে তো সে ঠকাচ্ছে না, আর ফোকটে মেয়ে তুলে নিয়েও যাচ্ছে না। সে তো স্পষ্ট সওদা করছে না। এই যে শৈলর বাড়িতে টোপ ফেলে এসেছে সে, তা চক্রবর্তী মশাই রাজি হলে শৈলকে কি অমনি তুলে নিয়ে যাবে নাকি? সে দস্তুর মতো গ্যাঁটের কড়ি খসিয়ে চাল ডালের বস্তা আর নগদ টাকা দিয়ে চক্রবর্তীদের বাড়ি ভরিয়ে দেবে সে। আকালের সেই গ্রামে তাদের দেখে বাকিরা যাতে হিংসে জ্বলে মরে, সেই ব্যবস্থাই করে দেবে সে। আজ 2টো টোপ ফেলে এসেছে কালাচাঁদ। 2টো টোপই বড়শি না গেলে যাবে কোথায়? মনটা তার বড় ফুরফুরে ছিল আজ। অনেক কিছু ভাবতে ভাবতে আসছিল সে। কালো রঙের গাড়িটা কখন যে তাকে শহরে তার মেয়ে মহল্লায় পৌঁছে দিয়েছে খেয়ালই করেনি কালাচাঁদ। ধনাই গ্রাম থেকে কালী পারুলকে এনে এখানে তুলেছে সে। তার ধরন ধারণটা আজ একবার দেখে না গেলে মুশকিল। তার সেই মেয়ে মহল্লার বাড়ির সামনেই গাড়ি এনে দাঁড় করায় কালাচাঁদ।
এই যে মন্দতরি, তা আমার পারুল রানী কেমন আছে? এই, কতবার বলেছি না আমাকে ওই নামে ডাকবে না? আমি মানদা। আরে ঠিক আছে ঠিক আছে, অত রাগ করলে চলে নাকি? তুমি না এই কোঠার মালকিন? কি কপাল তোমার! মালকিন? এমন কপালের মুখে আগুন। ছি 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 ছি, এই কথা বলে না। আমি না থাকলে দাদা মরে যাওয়ার পর তোমার এই বলবলাও কোথায় থাকতো শুনি? আইনি মতে বিয়ে করা বউ তো তুমি নও, তা মাথায় একটু সিঁদুর দিলে সব হয়ে গেল। হ্যাঁ, ভাগারে জায়গা হতো। কোথায় বলো তো? ভাগারে, বুঝলে মন্দতরি? ভাগারে জায়গা হতো। হ্যাঁ, তাই থাকতাম। এখনকার চেয়ে ভালো থাকতাম। এই যে পাপ করে চলেছি রোজ, তার কি আর কোনো হাসালে হাসালে মন্দতরি? পাপ সেটা আবার কি? এই যে দুটো বাড়ি সামলাচ্ছ তুমি, হাতে সোনার চুড়ি, গলায় মোটা সোনার হার, আঙুলে দেখি এই যে আংটি, একটা এরকম ধবধবে সাদা শাড়ি পরে ঘুরছো, এতে এতে কোন পাপ আছে? কই কই দেখি তোমার, এখানে তো এক ফোঁটা কালি লেগে নেই। বেশ নধর ঠাকুরনের মতোই তো আছো। হ্যাঁ, তাহলে রোজ একবার করে নাকি কান্না না কাঁদলে তোমার শান্তি হয় না? না, হ্যাঁ, তোমার কোন অভাবটা আমি রেখেছি? হ্যাঁ, কোন অভাবটা রেখেছি শুনি? শোনো, দিন দুয়েকের মধ্যে আরো একটা দুটো মেয়ে এখানে ঢুকবে, সব তৈরি রেখো কিন্তু, বারবার যেন বলতে না হয়। কালাচাঁদ কথাটা কিছু ভুল বলেনি। মন্দোদরি বলে যাকে সে ডাকে সে আসলে মানদা। মুখে বলে বটে তার দাদার বউ। কালাচাঁদের দাদা মারা যাবার পরে সেও সাদা থান কাপড় পরতে শুরুও করেছে ঠিকই, কিন্তু সেভাবে দেখতে গেলে মানদা আসলে কেউই নয়। মানে দাদার বৈধ স্ত্রী বেঁচে আছে, এর সঙ্গে তার দাদার অবৈধ সম্পর্ক ছিল। মন্দিরে নাকি সিঁদুর পরিয়েছিল তাকে, তা সেসব কালাচাঁদ কখনো দেখেনি। রাবণ বেঁচে থাকা অবস্থায় বিভীষণ যে চোখে মন্দোদরিকে দেখত, তার দাদা বেঁচে থাকাকালীন কালাচাঁদও সেইভাবেই মানদাকে দেখতে অভ্যস্ত ছিল। আর দাদাটা মরে যাওয়ার পরেই সেই অবৈধ ভ্রাতৃবধূর হাত ধরে হিড় হিড় করে টানতে টানতে এই কোঠায় এনে তুলেছিল সে তাকে। না না, তাকে অবশ্য সমাজের কাছে ভেট দেয়নি কালাচাঁদ, সেটুকু সম্মান সে দিয়েছে মানদাকে। মন্দোদরি মানে ওই মানদাকে তার কোঠার মেয়েদের গুরুমা করে রেখেছে সে। সেসব কি আজকের কথা? দেখতে দেখতে কালাচাঁদের একটা ভাড়া বাড়ি এখন দুটোই এসে ঠেকেছে। আরও কয়েকটা বোধহয় নিতে হবে এরই মধ্যে, কারণ দুর্ভিক্ষ তো কমছে না। সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিল কালাচাঁদ, পিছন থেকে মানদা তাকে ডেকে জিজ্ঞাসা করল, এই শোনো, এবার কোথা থেকে মেয়ে ছেলে ধরে আনবে শুনি? আমার ভিটা থেকে গো, ফুলবাড়ি। চক্রবর্তী মশাইয়ের মেয়েকে চেনো? শেষে কিনা বামুনের মেয়ে। মেয়ে ছেলের গলায় পইতে থাকে না গো। বামুনের মেয়ে বলে মানদা শুধু একাই শিউরে ওঠেনি। ফুলবাড়ি গ্রামের কেশব চক্রবর্তীও সেদিনের পর থেকে একরকম নির্জীব হয়ে গেছে প্রায়। আলাদা করে তার আর কোনো উত্তেজনা জাগে না আজকাল। অপুষ্ট শরীর আর মাথাটা নিয়ে পাপ পুণ্যের হিসেবেও সে আজকাল আর ঠিক করে কষতে পারে না। তবু তাকে ভাবতে হয়। পেটের ভেতর থেকে সমস্ত যন্ত্রণাটা কুণ্ডলি পাকিয়ে মাথায় ওঠে তার। তারপর শরীর ঝিমঝিম করতে থাকে। এ গাঁয়ের রাখালের বোন আর দীনেশের মেয়েও এভাবেই বিক্রি হয়ে গেছে। কেশব জানে
কালাচাঁদ আসেনি, তবে তাদের বাড়িতে কে যে ঠিক এসেছিল সে কথাটা তার জানা নেই। রাখালও আর বেঁচে নেই। দীনেশ তার পরিবারের বাকি ঝর্তিপর্তি কজনকে নিয়ে কোথায় যেন চলে গেছে। কিন্তু কেশব, তার তো এই গাঁ ছেড়ে চলে যাওয়ার মতো কোনো জায়গাও নেই। রাখাল আর দীনেশ না হয় বামুন ছিল না, কিন্তু কেশব চক্রবর্তীর তো সব গেছে। শুধু গলার পৈতে গাছাটা, হ্যাঁ, কালো নোংরা সরু হয়ে এলেও এখনো তাকে সময়ে সময়ে নিজের কানে পেঁচিয়ে রাখে কেশব চক্রবর্তী। বামুনের সংস্কারটা সে ছাড়বে কি করে? অন্যেরা যা পারে তার কি সেটা পারা উচিত? বুকটা ধরফর করে কেশবের। তার তালা ধরা কানে শাঁখ ঘণ্টার আওয়াজ এসে লাগে। সংস্কৃত মন্ত্রের গুঞ্জন শোনে সে। খোস ওঠা চামড়ায় গরদ কাপড়ের ছোঁয়া এসে লাগে। তার বন্ধ চোখের সামনে যজ্ঞাগ্নি, দান সামগ্রী, সারি সারি মানুষের সামনে কলাপাতা আর চেলি পরা শৈল ভেসে ওঠে। ধরফর করে উঠে বসে কেশব চক্রবর্তী। গিন্নি কখন থেকে একটু কচু সেদ্ধ আর ফ্যান ভাত নিয়ে বসে আছে, তাই দুটো গিলে নিয়ে অভ্যেস মতো কোমরের ঘুনশিতে হাত দেয় কেশব। একটাই বিড়ি আছে, থাক। চোখ আর মন খুব বেশি রকম জ্বালা করলে তখন দুটো টান দেবে সে। শৈলর মা এখন আর কাঁদে টাঁদে না। পুকুর ডোবাগুলোর মতোই তার চোখও শুকিয়ে গেছে। চটা ওঠা কলাইয়ের থালায় দুটো ফ্যান ভাত দিয়ে ঠেলে দেয় তা শৈলর দিকে, আর তারপর নাকি সুরে গুনগুন করে বিনিয়ে বিনিয়ে বলতে থাকে, তোর মরণ হয় না রে? সবাই তো মরছে, তুই মরতে পারিস না? ভাইকে খেলি, বোনকে খেলি, পুরার মুখে নিজেকে খেলতে পারলি না? মর মর, তুই মর। কলকাতায় যাওয়ার আগে মরি যা তুই। শৈলর মা, কি বলছো কি তুমি? কি বলছো এসব? কেন বলছি তুমি জানো না? কলকাতার বিবস্বে বেঁচে মরে থাকার চেয়ে বাপের বিটেতে মুখে আগুন দেওয়া অনেক ভালো গো, অনেক ভালো। শৈলর মা, কি বলছো এসব? কালাচাঁদ তো বলেছে শৈলকে ডাক্তার দেখাবে, বলেছে তো। পেটে ধরে হচ্ছে কত দুঃখে কথা মুখে আনি, তা কি আর তুমি বুঝবে? তা তুমি বুঝবে না ঠাকুর। কথাটা শেষ করতে পারে না কেশব। নিজের কথাই নিজের কানে অবিশ্বাস্য শোনায়। চুপ করে যায় সে। ওদিকে মুখে কাপড় গুঁজে তখনও বিনিয়ে বিনিয়ে কত কি বলে চলেছে শৈলর মা। শৈলই শুধু নির্বিকার। তার পাঁজর বের করা চেহারা, ঠেলে ওঠা দুটো হনু আর ভাবলেশহীন দুটো চোখ দেখে তাকে এমনিতেই আধমরা বলে মনে হয়। সেই সঙ্গে পাল্লা দিয়ে মন আর আবেগ টাবেগগুলো অনেক আগেই মরে গেছে তার। ফাঁকা ঘরে মাঝে মধ্যে ইতি উতি তাকিয়ে একটু তেল খোঁজে শুধু শৈল। বাপের কলিকের ব্যথাটায় যদি সামান্য একটু তেলও মালিশ করা যেত, আর বিশেষ কোনো কথা তার কানেও ঢোকে না। সেদিন সদয় ডাক্তারের নাতির অন্নপ্রাশন ছিল। আকালের গ্রামে বেশ 2 পয়সা করে হাড়জিরজিরে পঙ্গপালের শাড়িকে একবেলা ভরপেট খাওয়াতে ডেকেছিল সদয় ডাক্তার। খেয়ে দিয়ে ফেরার পথে বার কয়েক বমি করল শৈল। সুখের অন্ন তার পেট পর্যন্ত পৌঁছয় না। সেই বিকেলেই কালাচাঁদ এলো তাদের বাড়ি। চক্রবর্তী মশাই, ও চক্রবর্তী মশাই, কে? ঘুমোচ্ছেন নাকি? ও, এই যে বাবা, কালাচাঁদ এলে? না,
আর ঘুম টুম সেসব কি আর হবে? তা শৈলর ব্যাপারে কিছু ভাবলেন নাকি? দেখুন, আমার হাতে কিন্তু সময় বেশি নেই, এবার তো ফিরতে হবে। তাছাড়া ডাক্তার পাওয়া ও এক হ্যাপা, অনেক কাজ আছে। আমি তাহলে কাল আসি, শৈলকে একেবারে সঙ্গে করে নিয়ে যাব না হয়। মানে কালই আসবে বাবা? চিন্তা করবেন না, একটু বেশি রাত্রির দিকে আসবো। হ্যাঁ, আচ্ছা। দিনকাল তো ভালো নয়, বলা তো যায় না কে আবার কিসে বাগড়া দেয়। আর হ্যাঁ, কেউ যদি ওই শৈলর খোঁজ করে বলবেন ওকে মামা বাড়ি পাঠিয়ে দিয়েছেন। এখন আর কেউ কারো খোঁজ নেয় না বাবা, কেউ কারো খোঁজ নেয় না। দেখতে না পেলে ধরে নেয় সে মরে গেছে। তা মানে বলছিলাম কি বাবা, শৈলকে তোমার নিজের বাড়িতেই রাখবে তো বাবা? এই দেখো, তা আর কোথায় রাখবো? আমার কি হোটেল আছে নাকি? আচ্ছা, এখন আসি তবে। হ্যাঁ, তাহলে ওই কথাই রইল, কাল রাত্রিরে আসবো, তৈরি থাকবেন কেমন? আচ্ছা বাবা, আচ্ছা, কাল রাত্রিরে। বেশ বাবা। পরের দিন রাত তখন 12টা তো হবেই। ফুলবাড়ির শেষ দিকে একটা আগাছার জঙ্গলের সামনে কালো গাড়িটা থেকে নামলো কালাচাঁদ। হেডলাইট নিভিয়ে গাড়িটা নিথর হয়ে দাঁড়িয়ে রইল। গাড়িটাকে গ্রামের ভেতরে নিয়ে গেলে আওয়াজ হতে পারে, কোনো কাক পক্ষীকে কিচ্ছুটি জানতে দিতে চায় না কালাচাঁদ। তার হাতে একটা টর্চ রয়েছে এখন। গাড়ি থেকে নেমে সুবলকে চাপা স্বরে কালাচাঁদ বলে, মালপত্রগুলো নামা, একটু টেনে হেঁচড়ে নিয়ে যেতে হবে, কিচ্ছু করার নেই, বুঝলি? হ্যাঁ। মালপত্র বলতে 3টে চালের বস্তা আছে, সবজি আছে, শৈলর জন্য নতুন শাড়ি জামা আছে, আর আছে টাকা। হ্যাঁ, চলো। দুজনে মিলে বস্তাগুলোকে টানতে টানতে শৈলদের বাড়ির কাছে নিয়ে গিয়ে দাঁড়ালো তারা। সুবল ভেতরে ঢুকল না। কালাচাঁদ এসে কেশব চক্রবর্তীর দরজায় আলতো করে একটা টোকা দিল। দরজা খোলাই ছিল, ভেতরে এক ফোঁটা আলো নেই। চক্রবর্তী মশাই। কালাচাঁদের হাতের টর্চেই যেটুকু আলো। ও চক্রবর্তী মশাই। অন্ধকারে ভূতের মতো কেশব চক্রবর্তী তার সামনে এসে দাঁড়ালো। কালাচাঁদকে নিয়ে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করেই কেঁদে ফেলল কেশব। এই দেখো, কাঁদছেন কেন? কালাচাঁদ, কি হয়েছে? কাঁদছেন কেন বলুন। মেয়েটাকে কি করে যেতে দিই বলো তো কালাচাঁদ? আমার বিয়ের চুমকি মেয়ে বাবা, একটাই মেয়ে। এই তো আপনাদের দোষ, আমাকে বিশ্বাস করছেন না। আচ্ছা, এখন আমি কি করব আপনি বলুন তবে। মালপত্র সব বাইরে আছে, 3 বস্তা চাল, তা সেসব কি এখন ফিরিয়ে নিয়ে যাব চক্রবর্তী মশাই? আপনি বলুন। কেশব চক্রবর্তীর মুখে একবার টর্চের আলোটা ফেলল এবার কালাচাঁদ। আধো অন্ধকারের মধ্যেও সে দেখতে পেল চালের কথা শুনে কেশবের জল ভরা চোখ দুটো যেন জল জল করে উঠল। সে চোখে আর পলক পড়ছে না। জ্বলন্ত টর্চটা ফের মাটির দিকে নামিয়ে নিল কালাচাঁদ। তার যা বোঝার বোঝা হয়ে গেছে। ঢিল একেবারে মোক্ষম জায়গাটাতেই গিয়ে লেগেছে। কেশবের কান্না আর শৈলর মার বিনিয়ে বিনিয়ে গোঙানি তখনও চলছেই। কিছুক্ষণ অপেক্ষা করে একটু অসহিষ্ণু স্বরে কালাচাঁদ বলে, মিছিমিছি দেরি করে আর কোনো লাভ নেই, যা করার চটপট করুন,
এই নতুন শাড়ি জামা এনেছি, শৈলকে পরে নিতে বলুন, যান। এই সুবল, মালপত্রগুলো সব এই এদিকে নিয়ে আয় তো। বাবা, আয় বাবা, একটা কথা রাখবে আমার বাবা। হ্যাঁ হ্যাঁ বলুন না। মানে শৈলকে শৈলকে তুমি তুমি বাবা বিয়ে করে নিয়ে যাও বাবা। এই বিয়ে? হ্যাঁ বিয়ে। আপনি কি পাগল নাকি? এ বাবা, এই হবেই না বাবা। বাবা, সাক্ষী সাবুদ পুরুত ও অগ্নি সাক্ষীর বিয়ে নয় বাবা, এসবের বিয়ে নয়। সে স্বপ্ন আমি দেখি না বাবা, সে স্বপ্ন আমি দেখি না। আমি শুধু নারায়ণ সাক্ষী করে শৈলকে তোমার হাতে তুলে দেব, তারপর তুমি ওকে নিয়ে যা খুশি করো, সে তোমার ধর্ম বাবা, সে তোমার ধর্ম। আমার ধর্মটুকু আমি করি, এটুকুই আমার সান্ত্বনা বাবা, এটুকুই আমার সান্ত্বনা। যা করার এবার তাড়াতাড়ি করুন তো, আমার আর সময় নেই এত। বাবা, বাবা দাঁড়াও, বাবা দাঁড়াও। কেশবের ঘরেই যে নারায়ণ শিলা রয়েছেন এ কথা কালাচাঁদ জানত না। কালাচাঁদের কাছ থেকে দেশলাই চেয়ে নিয়ে নারায়ণের আসনের কাছে রাখা প্রদীপটা জ্বালল এবার কেশব চক্রবর্তী। নতুন কাপড় পরে শৈল এলে পরে শৈল আর কালাচাঁদের দুটো হাত এক করে দিয়ে অস্ফুটে মন্ত্র উচ্চারণ শুরু করল ফুলবাড়ি গ্রামের চক্রবর্তী বামুন। গৃহস্থের সেই শান্ত ঘরখানিতে শুকনো ফুলে ঢাকা দেবতার সামনে অমন গভীর রাতে এক সৎ ব্রাহ্মণের মন্ত্রোচ্চারণ, এমন একটা অদ্ভুত পরিবেশে কালাচাঁদ যেন দিশেহারা হয়ে পড়ল খানিকটা। এটা সে আশাই করেনি। হাজার হোক এই গাঁ-গঞ্জেরই ছেলে সে, ঠাকুর দেবতায় বেশ ভয়ই পায়। তার দরদর করে ঘাম হতে লাগল। তবে শৈলর এসব কিছুতেই মন নেই। সে শুধু ভাবছে প্রদীপের ওই তেলটুকু বেঁচে থাকলে তার বাবার পেটে একটু মালিশ করা যেত। ঘরে যেটুকু তেল ছিল সেটুকুও এবার শেষ হয়ে গেল। পেটের ব্যথা বাড়লে তার বাবা কি করবে? এ কথা ভাবতে ভাবতেই দপ করে প্রদীপটা নিভে গেল। তেল শেষ। কালাচাঁদ যেন বাঁচল। প্রদীপ নিভিতেই শৈলর হাত থেকে নিজের হাতটা টেনে সরিয়ে নিল সে, আর তারপর নারায়ণ সাক্ষী করে মন্ত্র পড়া মেয়েটাকে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে চলল। নিজে বিদায় নিল না, শৈলকেও বিদায় নিতে দিল না। এখান থেকে যত তাড়াতাড়ি পারে সরে পড়তে পারলে সে যেন বাঁচে। মাঝপথে গিয়ে শৈল বেঁকে বসল। না, আমি যাব না। সে কিছুতেই চাপে না। সব মেয়েই এমনটা করে থাকে। এ ঘটনা তাই কালাচাঁদের কাছে নতুন কিছু নয়। শৈলর বাঁশের মতো শরীরটাকে বেঁকিয়ে চুরিয়ে খপ করে পাঁজাকোলা করে তুলে নিল কালাচাঁদ। তারপর তার মুখের মধ্যে শাড়ির আঁচলটা ঢুকিয়ে দিয়ে গাড়ির দিকে দৌড়তে লাগলো। শৈল গো গো করতেই লাগলো, কিন্তু ওই অবস্থাতেও সে বুঝতে পারল যে কালাচাঁদ তখনও ঘামছে। শৈলকে নিয়ে কলকাতার ভাড়া বাড়িতে এসে পৌঁছল কালাচাঁদ। তার মুখ থেকে সব ঘটনা শুনে কালাচাঁদের মন্দোদরী তো একেবারে অবাক। আমি পই পই করে বলেছিলুম বামুনের মেয়ে নিয়ে মশকরা করো না। নাও এখন হলো তো, আর কি কোনো মেয়ে ছিল না পৃথিবীতে? মেয়ে থাকবে না কেন? আসলে কেমন একটা ঝোঁক চেপে গেল, বুঝলে? ঝোঁক? ওই একটা
একটা বোঁচা নাকি কেলে হাড় গিলে সিরিঙ্গে থেকে ঝোঁক চেপে গেল তোমার। দুধ তেরি, সে ঝোঁক নাকি? ও তুমি বুঝবে না। বুঝবে না আবার। মানদা না বুঝলেও তার কপাল কুঁচকে গেল। পুরুষের পছন্দকে সে চিরকালই সন্দেহ করে এসেছে। তাদের পছন্দের কোনো মাথামুন্ডু নেই। এখন কালাচাঁদের কাণ্ডটাও সে ভালো বুঝতে পারল না বটে, তবে কিছু যে একটা গণ্ডগোল আছে সেই ব্যাপারটা মানদা ধরে ফেলল। চোখে চোখে রাখতে হবে এবার। এদিকে শৈলর জন্য কালাচাঁদের মাথা ব্যথা বেশ বেড়ে উঠল। ডাক্তার আসে, দামি পথ্যি আসে, অন্য মেয়েদেরকে তার কাছে ঘেঁষতেও দেওয়া হয় না। কালাচাঁদ নিজে তার ঘরে অনেকক্ষণ করে সময়ও কাটায়, তার দেখভালও করে। কালাচাঁদের আদর যত্নে শৈল বেশ তাড়াতাড়ি সেরে উঠছে, তার স্বাস্থ্যও ফিরেছে। একদিন সুযোগ বুঝে তার মন্দোদরীকে কালাচাঁদ বলল, বুঝলে মন্দোদরী, ভাবছি মেয়েটাকে বাড়ি নিয়ে যাব। বাড়ি? এই কোঠা বাড়ির মেয়েকে নিজের বাড়ি নিয়ে গিয়ে কেন তুলবে? আরে ও এখানে থাকে বটে, কিন্তু কোঠা বাড়ির মেয়ে তো নয়। তাছাড়া ওর খাওয়া দাওয়া সব তো আলাদা করে দিয়েছি, দেখছো না? সে তুমি যাই করো বাপু, শৈল হলো এই কোঠা বাড়ির মেয়ে, নইলে ওকে এখানে এনে তুললে কেন? আমার মনটা কেমন খুঁত খুঁত করছে মন্দোদরী। হ্যাঁ দেখো, ধরতে গেলে ধরে নাও, ও তো আমার বিয়ে করা বউই তো হলো না? হ্যাঁ দেখো, নারায়ণ সাক্ষী রেখে মন্ত্র পড়ে ওকে তো। আরে থামো তো থামো। কেন থামবো কেন? ওটা আবার বিয়ে নাকি? বিয়ে সৎব্রাহ্মণের মন্ত্রে সব হতে পারে মন্দোদরী, তুমি জানো না, আমি জানি। বাড়িতে সব জানেন দেখছি। তা এতই যখন স্বামীগিরি ফলানোর শখ, তো নিজের ঘরে নিয়ে গেলে না কেন? হ্যাঁ আহা, ঘরের বউটাকে না বুঝিয়ে ওকে নিয়ে যাব কি করে? আমার বাড়িতে অমনি একটা কোণে পড়ে থাকবে, এই চাকর বাকর যেমন থাকে আর কি। দেখো কালাচাঁদ, তোমাকে এই আমি স্পষ্ট বলে রাখছি, হ্যাঁ, ওই মেয়ে কোথাও যাবে না, এখানেই থাকবে। তোমার স্বামীগিরি ফলাতে হয় তো যখন ইচ্ছে তখন ওর ঘরে যাবে, কিন্তু ও কোথাও নড়বে না। সে কি মন্দোদরী? পুরুষ মানুষের এত ভালোবাসায় আর কাজ নেই। হ্যাঁ, দিব্যি সেরে সুরে উঠেছে মেয়েটা, এখন ওর বাজারখানা একবার ভাবো দেখি। সেই বটতলা বাড়ির দেনাটা। চুপ, একদম চুপ। শৈলর বাজার দেখাচ্ছ তুমি? বাজারি মেয়ে কোথাকার, ওর ঘরে একটাও লোক ঢুকিয়েছ কি? তোমাকে আমি দেখে নেব মানদা। যাও তো যাও, হ্যাঁ, এত মরদগিরি এখানে ফলাতে এসো না, যাও যাও। অনেক দেখেছি। মানদার সঙ্গে সেদিন তুমুল ঝগড়া করে একটা মদের বোতল হাতে নিয়ে শৈলর ঘরে ঢুকে দড়াম করে দরজাটা বন্ধ করে দিল কালাচাঁদ। সেই সারাটা রাত কালাচাঁদ শৈলর ঘরেই কাটালো। তার পরের দিন দুপুরবেলা সে বাড়ি গেল শৈলর ব্যাপারে বউয়ের সঙ্গে কথা বলতে। সারাটা দিন ধরে নিজের বউয়ের সঙ্গে বোঝাপড়া করে সন্ধেবেলায় আবার সেই বাড়িতে ফিরল কালাচাঁদ। শৈলকে নিয়ে যাবে সে, সব ব্যবস্থা পাকা করে এসেছে। দোতলার সিঁড়ির দিকে যেই কালাচাঁদ পা বাড়িয়েছে, অমনি কালাচাঁদের সামনে রাস্তা আটকে দাঁড়ালো মানদা। ওপরে যেও না। হ্যাঁ, আগে আমার ঘরে এসো। কেন? ওপরে কি হয়েছে? আমি শৈলকে নিতে এসেছি। যা বলছি শোনো না, এ ঘরে এসো। চলো। এই নাও তোমার সম্পত্তি। হ্যাঁ, আমি চোর ডাকাতের ভয় মরি আর কি। এত টাকা কোথা থেকে এলো? হ্যাঁ, বাপরে, এই যে অনেক অনেক টাকা। পুরো 15,000 আছে, গুনে নাও। 15,000? কি বলছো মন্দোদরী? কে দিল? ঠিকই বলছি।
গুনে গেঁথে দেখে নিয়েছি সব। শোনো, তোমার ওই বটতলার বাড়ির দেনাটা মিটিয়ে না আরো 4টে বাড়ি কিনে নিতে পারবে। আরে কি যে বলো, তো গোটা শহরটাকে কিনে নিতে পারবো। এই এই পুরো টাকাটা আমার তো। তা আর কার হবে? হ্যাঁ, সব টাকাটাই তোমার। ওই গজেন দিয়েছে। গজেন মানে সেই চালওয়ালাটা? চালওয়ালা নয়, চালের আড়তদার। আরে হ্যাঁ, ওই একই হলো। হ্যাঁ, সেই দিয়েছে। ওর কাছে আবার এটা কোনো টাকা নাকি? কিন্তু এত টাকা ও কেন দিল? মন্দোদরি, এত দামি মেয়ে তো আমাদের এখানে নেই। এই যে রাজরানীর দাম দিয়েছে, কত টাকা, কত টাকা। হ্যাঁ, ওই সব কটা কোঠাতে ঘুরে ঘুরে একটা গেঁয়ো কুমারী মেয়ে সে খুঁজছিল। কুমারী মেয়ে? ভাবতে পারো, শহরের কোনো কোঠাতেই কোনো কুমারী মেয়ে নেই। একা আমি ওকে সেই মেয়ের যোগান দিয়েছি। কি বলছো? তার উপর আবার বামুনটা ফাউ। আল্লাদে গলে গিয়ে তার রগরখানা যদি দেখতে একবার। দাঁড়াও দাঁড়াও, কোন বামুনের কথা বলছো তুমি? শৈলকে, তোমাকে আমি খুন করে দেবো মানদা। এই থামো, আর হাতে খেতা করতে হবে না। শোনো, খুব শিগগিরই পুলিশ আসবে, বুঝলে? আমি খবর পেয়েছি। এই সব কটাকে যদি তুলে নিয়ে যায় না, তখন ওই ফুলবাড়িতে গিয়ে ফ্যান ভাত খেতে হবে, মনে রেখো। শোনো, টাকাটা এখন জমিয়ে রাখো, পরে আমাদের সব আবার নতুন করে শুরু করতে হতে পারে, বুঝলে? শৈলকে বেঁচে দিলে তুমি? কালাচাঁদের মুখে আর কোনো কথা সরল না। মাথাটা চেপে ধরে আচ্ছন্নের মতো মাটিতে বসে পড়ল সে। নোটগুলো তার পায়ের কাছে পড়ে রইল। তার কানের মধ্যে, মাথার মধ্যে তখন শুধু ভেসে আসছে, শুনলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নমুনা অবলম্বনে গল্প আকালের মেয়ে। আজকের প্রশ্ন, মানদা কালাচাঁদের কে হয়? আপনার উত্তর আজকের গল্পের কমেন্ট সেকশনে লিখে জানান। প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম এই নটার গল্প চ্যানেলেই ঘোষণা করা হবে আগামী সপ্তাহের গল্পের শেষে। পরবর্তী পদক্ষেপও সেই দিনই জানিয়ে দেওয়া হবে। নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।